নমস্কার বন্ধুরা, আজকের গল্প শুরু করতে চলেছি। আজকের গল্প নেওয়া হয়েছে শুকতারার 101 কল্পবিজ্ঞান বই থেকে। শ্রী সুধীন্দ্রনাথ রাহার লেখা এমনও ঘটে। গল্প শুরু করতে চলেছি। এমনও ঘটে। হঠাৎ ঘুম ভেঙে গেল। এত রাত্রে দরজায় কড়া কেনা রে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো। বাইরে যাব একা? গুন্ডা বদমাইশের ধাপ্পা তো নয়। এই রকমভাবেই গেরস্তকে তারা নাকি নাজেহাল করছে আজকাল। কড়ার শব্দ শুনে বেরিয়েছো কি আচমকা ঝাঁপিয়ে পড়ে তোমায় পিছমোড়া করে বেঁধে ফেলছে। মুখে কাপড় গুঁজে দিয়ে কলতলায় ফেলে রেখে সরাসরি উঠে এসেছে তোমার শোবার ঘরে। হাত ঘড়িটা, পার্কার পেনটা, 20-50 টাকা যা কিছু তোরঙ্গে আলমারিতে মেলে সব কিছু পকেটে ভরে 10 মিনিটের ভিতর হাওয়া। খোঁজ নিয়ে আসে। একা মানুষের ঘরে ছাড়া ওরা নাকি হানা দেয় না। ভাবনায় পড়েছি সাড়া দিই কি না, কিন্তু সাড়া দিতেই হলো। খটখট কড়া নাড়ার ফাঁকে ফাঁকে গলার আওয়াজটা শোনা গেল একটা। সে আওয়াজ আমার চেনা। ডাকছে অনুপ। চটপট উঠে পড়তে হলো এবার। এত রাতে অনুপ? তার বাবা নেহাত বুড়ো, তারই কিছু হলো নাকি? বাল্যবন্ধু ওই অনুপ আপদে বিপদে চিরদিন দেখেছে আমায়। আমিও, হ্যাঁ, বড়াই না করেই বলছি, আয়েসি লোক হলেও অনুপের প্রয়োজনে যে কোনো ঝামেলায় আমি যে কোনো সময় মাথা গলিয়েছি এতকাল। না গলিয়ে পারবো কেন? ভাইটাই ওর নেই। বন্ধু বলতে সবেধন নীলমণি একা আমি। দরজা খুলেই চমকে উঠলাম অনুপের অবস্থা দেখে। রাস্তার আলো ঠিক তার মুখের উপরই পড়েছে এসে। কপাল থেকে একটা মোটা ধারা নেমেছে রক্তের। গাল বেয়ে, গলা বেয়ে জামা পর্যন্ত রাঙিয়ে তুলেছে সেই রক্ত। এ কি? আমি চেঁচিয়ে উঠলাম একেবারে। কিছু না ভাই, অ্যাক্সিডেন্ট। বারাসাতে গিয়েছিলাম একটা লেনদেনের ব্যাপারে, ফিরতে দেরি হলো, তারপর মোটর ওল্টালো। শুনবো এখন পরে, আমি ব্যস্ত হয়ে বলি। গল্প পরে বলিস এখন, আগে ঘরে আয়, একটা ব্যান্ডেজ বাঁধি, তারপর। ব্যস্ত হয়ে সে বলে উঠল, না তারপরে নয়, তার আগে, এক্ষুনি বেরিয়ে আয়। দমদম রেল পুলের তলায় পড়ে আছে লাশটা। পুলিশ এসে পড়বে এক্ষুনি। আমি যাচ্ছি আর 2-1 জনের খোঁজে। মোদ্দা তুই দেখবি, অবশ্যই দেখবি ভাই, দেহটা ধাঙরেরা ধাপায় টেনে ফেলে না দেয়। কার কার দেহ? আর কে ছিল গাড়িতে? আমার ব্যাকুল প্রশ্নের জবাবে দূর থেকে একটা অস্পষ্ট উত্তর ভেসে এলো, দেখলেই চিনতে পারবি। ব্যাস, আর কিছু নয়। অনুপ লোক ডাকতে বেরিয়ে পড়েছে। নিজের অমনধারা সাংঘাতিক জখমের উপর একটা ব্যান্ডেজ পর্যন্ত না বেঁধে। কী এমন তাড়া ছিল বুঝতে পারছি না। দমদম রেলপুলের নিচে মোটর উল্টেছে, পুলিশ কি আর আসেনি এতক্ষণ? থানায়, মর্গে খাতা লেখা, জবানবন্দি নেওয়া, কাটা ছেঁড়া, নানা রকম তাল বাঁধাবে এক্ষুনি। সেসব মিটে না গেলে তো আর লাশ ছাড়ছে না ওরা। আগে গিয়ে আমি কী করব ভেবে পায় না। তবু অনুপের কথাও তো ঠেলতে পারি না। বিছানার আরামের মায়া কাটাতে হলো আজ রাত্রির মতো। ভিতরে ঢুকে মুখে চোখে জল দিলাম। জামা জুতো চড়িয়ে কিছু পয়সা কড়ি পকেটে নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রি 2:10। ঠনঠনে থেকে দমদম। এই শেষ রাত্রে ভদ্র মানুষের যে সময় রাস্তা বেরুবার কথাই নয় মোটে, আমি হন্যে হয়ে ঘুরছি এক টানা ট্যাক্সির জন্য। অনুপটা এসেছিল কিসে? অবশ্যই ট্যাক্সিতে। তা সে ট্যাক্সি গেল কোথায়? অনুপই নিয়ে গেছে আবার? কই আওয়াজ তো পাইনি। বিধান সরণি বরাবর উত্তর মুখে এগিয়ে যাচ্ছে। একটা পানের দোকান পর্যন্ত নেই। চোখে পড়ল শুধু এক জায়গায় একটা মাতাল, আর এক জায়গায় খৈনি দলনে ব্যাপৃত 2টি পুলিশ।
মাতালটা আর একটু হলে গায়ে পড়তে যাচ্ছিল, পাশ কাটিয়ে গেলাম। পুলিশের সন্দিগ্ধ চোখে দু একবার তাকিয়ে নিয়ে কি যেন জিজ্ঞাসা করবে এমনই ধারা ভঙ্গি দেখাচ্ছিল। একটা কুচপরোয়ানেই ভাব দেখিয়ে পাশ কাটিয়ে গেলাম তাদেরকেও। বিডন স্ট্রিট, নো ট্যাক্সি। শ্যামবাজারের 5 মাথা, ইয়েস ট্যাক্সি বটে, কিন্তু 3খানা রথেরই সারথি সুখনিদ্রায় অচেতন। ডাকাডাকি করতেই 3টি কণ্ঠ থেকে হুঙ্কার বেরুলো, গাড়ি খারাপ আছে। ভাবছি পুলিশ ডেকে লোকগুলোকে ধরিয়ে দিলে তার ফল শুভ হবে না, অশুভ হবে। এমন সময়ে জয় ভগবান, একখানা বাস যে, এবং একদম খালি। 30B, অর্থাৎ দমদম দিয়েই যাবে। নেবে লোক, নেবে মেহেরবানি করে। বাদকে কে সে কথা শোনে তোলে। তবে পাড়ার মাথায় গতিবেগ একটু কম ছিল বলে এবং 5,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স আছে বলে তেমন কিছু হলেও গাঁয়ের বাড়িতে পোষ্যেরা না খেয়ে মরবে না বলে দিলাম লাফ বাসের হাতল ধরে। যা হবার তাই হলো, অর্থাৎ 1 ইঞ্চির 1/6 ভাগের জন্য ফসকে গেল হাতটা, বোঁ করে মাথাটা ঘুরে গেল এক্ষুনি চাকার তলায়। অনুপের কপালের রক্তের চাইতেও অনেক বেশি রক্ত। বাড়িতে কান্নাকাটি, তারপরই পলিসিখানার জন্য ঘাঁটাঘাঁটি। 1 সেকেন্ড 1000 চিন্তা। এ শুধু জলে ডুববার সময়ই আসে না, বাসের তলায় পড়বার সময়ও হয়, আমি তার সাক্ষী। তবে 1000 চিন্তার 100-5 মাথায় হানা দিতে পারেনি তখনও। আমি একটা ধাক্কা খেলাম, নিচের দিকে নয়, উপর পানে। কে যেন প্রচণ্ড একটা ঠেলা দিয়ে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিল আমায়। ঢুকে সোজা হয়ে দাঁড়াতে পারলাম না, গড়িয়ে পড়ে গেলাম সিটের নিচে। কন্ডাক্টর ছুটে এলো তেড়িমেড়ি করে, আভি জান যাতা থা। কিসে গর্জন তার, যেন আমার জান গেলে তারই লোকসান হতো আমার চেয়ে বেশি। ঝগড়ার দিক দিয়ে গেলাম না, মুখে তাকে তোয়াজ করছি, মনে মনে ভাবছি মোক্ষম ধাক্কাটা চরম সময়ে কে দিল আমায়। ভগবানের দয়া আমার উপর বরাবরই আছে, তা আমি বিলক্ষণ জানি। না পড়েও পরীক্ষায় পাশ হয়েছি, মামা না থাকলেও চাকরি পেয়েছি, এবং সচ্ছল অবস্থার সুপুরুষ হয়েও এ যাবৎ সমানে প্রজাপতির ফাঁস এড়িয়ে যাচ্ছি। এসব অকাট্য প্রমাণ ভগবৎ কৃপার। কিন্তু জনহীন পথে স্তব্ধ নিশীথে ছুটন্ত বাস থেকে পতন্মুখ এই রবি চৌধুরীকে বাঁচাবার জন্য ভগবান কোনো সার্কাস বিশারদ দেবদূতকে আজ এই শ্যামবাজারের 5 মাথায় মোতায়েন রেখেছিলেন, এটা বিশ্বাস করা বড়ই যেন শক্ত ঠেকছে। যাই হোক, বেঁচে গেছি, এটি বড় কথা। বেঁচে যাওয়ার আনন্দেই রুষ্ট কন্ডাক্টরের অগ্নিগর্ভ বাণীগুলি স্বচ্ছন্দে উপেক্ষা করে একটি সিটে জেকে বসলাম। সে লোকটা চেঁচিয়েই যাচ্ছে, দিনটা বহুত খারাপ যাচ্ছে আজ। প্রথমে ব্রেকডাউন, তার উপরেই অবুঝ প্যাসেঞ্জারের জবরদস্ত হামলা, শেষমেশ আরও কি আছে নসিবে কে জানে। কোনো রকমে ডিপোতে পৌঁছাতে পারলে যে হয়। নসিবে তার আরও দুঃখ ছিল। রেলপুলের কাছাকাছি আসতেই থেমে পড়তে হলো, রাস্তা বন্ধ। লাল পাগড়ির কর্ডন পড়েছে অনেকখানি জায়গা। কি যেন কি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। আমি নেমে পড়লাম কন্ডাক্টরকে ধন্যবাদ দিয়ে। ভাড়া বলে 8 আনা 1 টাকা। আমি দিতে রাজি ছিলাম। মুখ ঝামটা মেরে সে নিতে অস্বীকার করলো। তোমার সাথে শয়তানের দোস্তি আছে বাবু, নইলে অমনভাবে পড়ে যেতে যেতে কেউ ডিগবাজি খেয়ে ওপরে উঠে আসে না। শয়তানের পয়সা নিয়ে আমি নরকে যাব নাকি? রাগ করা উচিত ছিল এসব পার্লামেন্ট বহির্ভূত গালমন্দ শুনে, কিন্তু রাগ করতে পারা গেল না, যেহেতু নিজের মনেও একটা ভয় ভয় ভাব ছিল। কী করে বাঁচলাম বাস্তবিক? ভগবান না ভূত কে বাঁচালো আমায়? ভাবতে ভাবতেই
পুলের দিকে পা বাড়িয়েছে। পুলিশ ঠেলে এগুনো শক্ত, তবু তো রাত্রিবেলা বলে দর্শকের আমদানি নেই। অনেকে তদ্দিরের পর অফিসার ইনচার্জের কাছে পৌঁছাতে পারা গেল। কি চাই আপনার? যার গাড়ি সে আমাকে পাঠিয়েছে সে নিজেও সাংঘাতিক আহত। গাড়িতে নাকি অন্য যাত্রী একজন ছিল এবং সে নাকি আর বেঁচেও নেই। দেহটা আপনাদের কাছ থেকে নিয়ে। আমার সব কথা শেষ পর্যন্ত শুনবার ধৈর্য তার রইল না। প্রথমটুকু কানে যেতেই ক্ষেপে উঠলেন তিনি। গাড়ির মালিক আরেকজন যাত্রী? আপনি বলতে চান যিনি মারা গিয়েছেন তিনি গাড়ির মালিক নন? তাকে ক্ষেপতে দেখে স্থান কাল পাত্র বিস্মিত হয়ে আমিও খ্যাপার মতো জবাব দিলাম, মারা কে গিয়েছেন তা আমি জানি না, তবে গাড়ির মালিক তিনি হতেই পারেন না। কারণ ওই তো গাড়ি, নম্বরটা দেখতে পাচ্ছি। ও গাড়িতে আমি 158 বার চড়েছি এবং ওর মালিকের সঙ্গে আমার বন্ধুত্ব আজ 17 বছর 7 মাস 27 দিনের। জবাবটা দিয়েই জিভে কামড় দিলাম। পুলিশ মানুষ, অকারণে ক্ষেপে উঠবার অধিকার ওর আছে, কিন্তু আমি নগণ্য সওদাগরি অফিসের কেরানি। আমি কোন সাহসে, কোন বিবেচনায়, কোন ধৃষ্টতায় ওর মুখের উপর বাচালতা করতে গেলাম? গাড়িটা ইচ্ছে করেই আমি উল্টে দিয়েছি এরকম একটা রিপোর্ট লিখে এই মুহূর্তে আমায় যদি উনি হাতকড়ি পরিয়ে হাজতে পাঠান, আমার রক্ষা করে কোন হরির খুঁড়ো? কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি ছিল। ভদ্রলোক রিপোর্টও লিখলেন না, হাতকড়িও বার করলেন না। খানিকটা গুম হয়ে থেকে শান্তভাবেই বললেন, কিছু মনে করবেন না মশাই, শেষ রাতে এসব কাণ্ড কারখানার তদারক করতে হলে মেজাজ ঠিক থাকে না। আপনার উপর যে রেগে উঠেছিলুম তার কারণটা শুনুন। ভয় করছে মশাই। ভয়? আমি আকাশ থেকে পড়লাম যেন। গাড়িটা কীরকম কচ্ছপ উল্টানো উল্টেছে দেখেছেন তো? আরোহী কজন ছিল জানি না, কিন্তু একজন যে ওই উল্টানো কচ্ছপের তলায় আটকে আছেন তাতে তো সন্দেহ নেই। আমি অবশ্য সেই কথাই শুনেছি আমার বন্ধুর কাছে, কিন্তু আপনি তো কারো কাছে কিছু শোনেননি। আপনার এত নিঃসন্দেহ হওয়ার কারণ কি যে একজন কেউ? তার গলার আওয়াজ পাচ্ছি যে। গলার আওয়াজ পাচ্ছেন? মরা মানুষের গলার আওয়াজ? বলতে বলতেও আমার সারা গা শিরশির করে উঠল। হয়েছে আর কি, আজকের ফাড়া এখনও কাটেনি দেখছি। অনুপ আমায় স্পষ্ট বলেছে রেলপুলের তলায় পড়ে আছে লাশটা। লাশের কথাই বলেছে অনুপ, আহত অচেতন কারো কথা নয়। সেই লাশ এখনও কথা কইছে। পুলিশ মানুষের কথা কিছু আর হেসে উড়িয়ে দেওয়া যায় না। টেনে দৌড় দিতাম, কিন্তু অনুপের কাতর অনুরোধ, ধাঙড়েরা দেহটা ধাপায় টেনে ফেলে না দেয়। দারোগাবাবু তখন কাছে ঘনিয়ে এসেছেন পরম আত্মীয়ের মতো। এসে অবধি শুনতে পাচ্ছি মশাই, রবি রবি করে ডাকছে থেকে থেকে, অথচ ওইভাবে উল্টানো গাড়ির তলায় চাপা পড়া মানুষ যে 3 মিনিটও বাঁচে না তা তো পাগলেও বোঝে। তাছাড়া রক্ত, এগিয়ে দেখুন গিয়ে, মাটিতে স্রোত বইছে রক্তের। শেষ কথাগুলো ভালো করে কানে ঢুকলো না। রবি 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 করছে লাশটা। আরে রবি তো আমারই নাম। হতে পারে ও গাড়িতে অনুপের সহযাত্রী যে ছিল সেও আমার বন্ধুস্থানীয়। অনুপের কত বন্ধু কতদিন এসেছে আমার কাছে। অনুপের বন্ধু আমারও হাফ বন্ধু হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু মরে গিয়েও সে আমায় ডাকবে, এটা কেমন কথা? ভাবলাম দারোগাটার মাথা খারাপ, কিন্তু পরের মুহূর্তেই আমার আক্কেল গুড়ুম করে দিয়ে ওই ভাঙা গাড়ির তলা থেকে একটা গোঙানি বেরিয়ে এলো। মাই গড, স্পষ্ট শুনছি, রবি রবি এখনো এলি নে। শটটা এমন জড়ানো, চেনা চেনা মনে হলেও ঠিক চিনতে পারি নে। হরিশ বিরিঞ্চি?
নেত্য, ওরা ছাড়া অনুপের গাড়িতে আর কে উঠতে পারে? মাথায় আসে না। যা হোক, একটা জিনিস নিঃসন্দেহে বলা যায়, চাপা পড়া লোকটা এখনও বেঁচে আছে। অনুপমায় লাশের কথা বলেছিল, কিন্তু সেটা তার ভুল। দারোগা ভাবছেন ওভাবে উল্টানো গাড়ির তলায় কোনো জ্যান্ত লোক থাকতে পারে না। তারও এটা ভুল। বেঁচে আছে লোকটা, তার অকাট্য প্রমাণ। সে কথা কয়েছে, ওকে বার করা দরকার। কিন্তু ক্রেন না এনে ও গাড়ি সোজা করা সম্ভব নয়। দারোগাকে জিজ্ঞেস করলাম, ক্রেন আনতে পাঠিয়েছেন নাকি? টেলিফোন করেছি মশাই, কিন্তু ক্রেনের চাইতে উষার আলো এখন আমার বেশি দরকার। আর কিছুক্ষণ যদি এই অন্ধকারে বসে ওই ভুতুড়ে আওয়াজ শুনতে হয়, আমি মূর্ছা যাব নির্ঘাত। শুনছেন? ওই 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 আবার! সত্যি, আবার সেই বিটকেল আওয়াজ, কিন্তু বয়ানটা একটু আলাদা। রবি, এসেছিস তাহলে? গাড়িটা উঁচু কর তো, আমায় বার কর। দারোগা টেনে ছুট। এবার যেখানে তার সিপাহীরা লাইন করে দাঁড়িয়ে আছে, এক দৌড়ে সেইখানে। আমিও, বলতে লজ্জা নেই, আমিও মহাজনজেত গত সপন্থা নীতিবাক্য অনুসরণ করতে যাচ্ছিলাম, কিন্তু দৌড়ের শুরুতেই আমায় থমকে পড়তে হলো। আমার ঠিক সম্মুখে অনুপ, তার কপালে তেমনই মোটা রক্তের ধারা, শুকিয়ে যায়নি, ঝরছে এখনও। হতভাগা তখন দিল না ব্যান্ডেজ বাঁধতে, কিন্তু সেই থেকে এত রক্ত ঝরছে, ও এখনও ঘুরে বেড়ায় কেমন করে? এলো কখন? কিচ্ছু মাত্র টের পায়নি। কই, পাসনি আর কাউকে? প্রশ্নটা অবান্তর ঠেকল আমার নিজেরই কানে। পেতো যদি কাউকে, সে তো সঙ্গেই থাকতো। না ভাই, কই আর পেলাম? হরিশ, নেত্য, বিরিঞ্চি সবাইকেই ডেকেছিলাম। অবশ্যই ওরা আসবে কেউ আশা করিনি মোটেই। এই রাত্রিরে এত দূরে, তা মরুগ্গে, তুই আর আমি দুজনেই পারবো। দেখেছিস তো ওখানটা কেমন অন্ধকার? দুজনে ধরে গাড়িটাকে সোজা করে লাশটাকে বার করি যদি, ওই গাড়িরই আড়ালে আড়ালে লাশটা নিয়ে পালাই যদি, এই পুলিশের হাতে পড়ে মর্গে কাটা ছেঁড়া হয় দেহটা, এ আমি মোটেই সইতে পারবো না রে ভাই। দুজনে ওই গাড়ি উল্টাবো? দারোগা বলছিল ক্রেন না হলে। ছাই, দারোগা ছাই জানে, তুই আয় দেখি। চাঁদ অস্ত গিয়েছে। সত্যি একটুও আলো নেই ওই বিশেষ জায়গাটাতে। পুলিশেরা দাঁড়িয়ে আছে ওই দূরে আলোর গণ্ডির ভেতরে। তারা কি এদিকে দেখছে নাকি? দেখবার চেষ্টা করলেও দেখতে পাবে মনে হয় না। অনুপ এগিয়ে যাচ্ছে, পিছনে আমিও। গাড়িটার সে এক পাশ ধরল, আমিও আর এক পাশে। আমার এতটুকু আশা ছিল না যে গাড়ির তিল মাত্র নড়বে। এত বড় একটা লোহার গাদা, কিন্তু আমাকে হতবাক করে দিয়ে সত্যি গাড়িটা নড়ল, সরে গেল একটু একটু করে। জড়া পাল্টা খেয়ে স্টিয়ারিংয়ে একটা দেহ আটকে ছিল। আমি আর অনুপ কি করে সেই অন্ধকারে তাকে সেখান থেকে বার করলাম কিছুমাত্র জানি নে। নে তোল। দুজনে এটাকে ঘাড়ে করে সোজা গঙ্গায় নিয়ে যায়। গঙ্গা? সে কি এখানে? দুজনে একটা মরা নিয়ে অতদূর যাব? নিছক পাগলামি। তারপর পুলিশ রয়েছে পেছনে, তারা তাড়া করবে না? অনুপ পাগল হয়ে গিয়েছে, নির্ঘাত পাগল হয়ে গিয়েছে। ওর পরামর্শে এমন কাজ করতে গেলে হাত কড়ি পড়তে হবে, দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। কিন্তু মনে যে রকমই ভাবি, হাতে কাজ করছি অন্যরকম। লাশ তুলেছি অনুপের নির্দেশে। অন্ধকারে অন্ধকারে এগিয়ে চলেছি পুলিশের কর্ডনের উল্টো দিকে। রেল ইয়ার্ডে পাহারা বসায়নি ওরা। হঠাৎ হোঁচট খেলাম, খালে পড়লাম। আমি পড়লাম, লাশও পড়ল। অনুপ? একটা ইঞ্জিন স্টার্ট করেছে, তারই হেডলাইট। জল করে উঠেছে অন্ধকার ইয়ার্ড। অনুপ? অনুপ কোথাও নেই। একটা চাপা আর্তনাদ
যেন গুমড়ে উঠল কানের কাছে। রবি, পারলি নে। দিশেহারার মতন তাকাচ্ছি এদিক ওদিক। হঠাৎ চোখ পড়ল মরাটার মুখের ওপর। আমি টাল খেয়ে পড়ে গেলাম অমনি। দেখলাম ও লাশ আর কারো নয়, স্বয়ং অনুপেরই। গল্প এখানেই শেষ। গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।